মানব পাচারের নির্মম বলি গ্রামের বেকার যুবকরা, দালাল চক্রের খপ্পরে মৃত্যুযাত্রা। তারেক রহমান আব্দুস সালামের রাষ্ট্রদ্রোহ মামলার রায় প্রকাশ, বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার হাইকোর্টের পর্যবেক্ষণ। নির্বাচন নিয়ে ধোঁয়াশা নয় বলছে বিএনপি, রোডম্যাপের পক্ষে জামায়াত। আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর দপ্তরের সন্ধান পাচ্ছে না দুদক, নথিপত্র গায়েবের শঙ্কা। ৩৫ জেলায় নেই কোনো আইসিইউ, যন্ত্রপাতি ও জনবল সংকটে বেহাল দশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছে আমি সাবরি আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ট্রাম্পের শুল্ক খড়গে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের দামামা, সুযোগ নিতে পারে বাংলাদেশ। ভিটে মাটি, সহায় সম্বল যা ছিল বিক্রি করে টাকা তুলে দিয়েছিল দালালের হাতে। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক বিদেশে গিয়ে ভাগ্য বদলের চেষ্টা। কেউ কেউ হয়তো সফল হন, তবে বেশিরভাগ তরুণের জীবনের ইতি ঘটে যাত্রাপথেই। শেষ হয়ে যায় একটা পরিবারের স্বপ্ন। গল্পগুলো প্রায় একই রকম। সম্প্রতি আবারও পুনরাবৃত্তি সেই একই গল্পের। ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রাণ হারানো ফরিদপুরের ২ যুবকের মরদেহ ফেরত চায় তাদের পরিবার। লিবিয়ায় নিখোঁজ আরেক যুবকের সন্ধানও চায় তার স্বজনরা। এহসান রানার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। পারিবারিক সচ্ছলতার আশায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার, আকাশ হাওলাদার ও সোহেল মাতুব্বর ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন। প্রথমে লিবিয়াতে ঠাঁই হয় তাদের, রাখা হয় ২ মাস। কথা ছিল নদীপথে পাঠানো হবে ইতালিতে। ২৪ জানুয়ারির পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ৩১ জানুয়ারি লিবিয়া থেকে হৃদয় ও আকাশের গুলিবিদ্ধ নিথর দেহের ছবি পাঠানো হয় পরিবারের কাছে। আর খোঁজ মেলেনি সোহেল মাতুব্বরের। পরিবারের দাবি, দালাল আনোয়ার মাতুব্বর ও মোহাম্মদ শহীদের প্রলোভনে লিবিয়া হয়ে নদীপথে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয় বলে অপপ্রচার চালায় দালালরা। বিভিন্ন নিউজে সার্চ দিয়ে দেখা যায় নদীতে নৌকে উল্টে গেছে, কিছু লাশ পাওয়া গেছে। তো আমরা এগুলি দালালকে জিজ্ঞেস করি, তারা বলে না, নৌবাহিনী কোস্টগার্ড ধরছিল, এরা একটা জেলখানায় আছে। আমার সন্তান যাওয়ার সময় আমার বলে, আমার দুধের কাছে মা, তুমি যদি আনো রে, আর এই দালালরে ছাইড়া দাও মা। এ ঘটনায় নিখোঁজ যুবক সোহেল মাতুব্বরের সন্ধান চেয়েছেন তার স্বজনেরা। 4 জন লোকের একজনও খোঁজ পাই নাই, তারা নিখোঁজ, তাকে খোঁজ পাই নাই। আমার ছেলের লাশ চাই, আর জীবিত যদি কোনো রকম বাইসে থাকে তার উদ্ধার কিভাবে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। এগো কইছে সুস্থভাবে পালাই দেবো, পালায় না। এগো গেম দইত না, এর আগে মাইরে বালি চামাত আছে। ওই ছেলের বাবারে হুমকি দিছে যে তুমি কি করতে পারবা, তার মানে টাকা পয়সা মাইরে দিছে। এরা যদি এই সুস্থ বিষয়টা না করে, তাতে আরো ঘটনায় কোনো হবে না। এদিকে ঘটনার সঙ্গে জড়িত আনোয়ার মাতুব্বরের স্ত্রী জানান, নিহত ও নিখোঁজ যুবকদের সঙ্গে তার স্বামীর কোনো যোগাযোগ ছিল না। অন্য কেউ নিছে, ওই যে দালাল কিভাবে হারা আনছে আমি তো জানি না। আমরা দালালের সন্ধান তারা কিভাবে পাইছে তা আমি জানি। এই বিষয়ে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে ইউক্রেন যুদ্ধে মস্কোর হয়ে লড়তে গিয়ে ড্রোন হামলায় নিহত হন নাটোরের সিংড়ার হুমায়ুন কবির। এছাড়া রাশিয়ার সেনা ক্যাম্পে বন্দী তার বোনের স্বামী রহমত আলী। এ ঘটনায় বিপর্যস্ত তাদের পরিবার, আপনজন হারিয়ে আহাজারি স্বজনদের। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ কান্না নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার বোনের স্বামী রহমত আলীর স্বজনদের।
আশা ছিল প্রবাসী গিয়ে সংসারে সচ্ছলতা ফেরাবেন, হাসি ফোটাবেন স্বজনদের মুখে, কিন্তু তা হয়নি। এখন না ফেরার দেশে হুমায়ুন কবির, রাশিয়ার সেনা ক্যাম্পে বন্দী রহমত আলী। প্রতি মাসে 2.5 লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে 18 লাখ টাকা খরচে গত বছরের 28 অক্টোবর ঢাকা ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় যান তারা। সেখানে পৌঁছানোর পর তাদের বাধ্য করা হয় যুদ্ধে অংশ নিতে। 3 মাসে মাথায় আসে নির্মম সংবাদ। দালাল বলছে যে না ওরা ভালো আছে, কিন্তু আমাদের সাথে আমার স্বামীরা বলে যে না আমরা ভালো নাই, আমাদের যে কোনো সময় আমাদের যুদ্ধে নিয়ে যেতে পারে। 25 তারিখ রাত্রে খবর জানায় যে আমার স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গেছে। আমার ছোট ভাই আর ওকে জোরপূর্বক যুদ্ধে পাঠায় এবং যুদ্ধের মাঠে আমার ছোট ভাইটা ড্রোন হামলায় মারা যায়। স্বামীকে হারিয়ে 1 বছরের মেয়েকে নিয়ে অনিশ্চিত হুমায়ুনের স্ত্রীর ভবিষ্যৎ। ছেলের মৃত্যু আর মেয়ের স্বামীর বন্দির খবরে বাকরুদ্ধ মা। এই সংসারে আর কিছু নাই, সব নিঃস্ব হয়ে গেছে। আমার ছোট একটা বাচ্চা, আমার ননদের একটা বাচ্চা, আমার মেয়েতে এতিম হয়ে গেছে। স্থানীয়রা বলছেন দালালদের প্রতারণার শিকার হন তারা। এই দালালরা এই চোরা ভিসা করে আপনার এদেরকে বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে আমার ভাইটাকে মেরে ফেলে দিল। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে আমরা এলাকাবাসী এবং দেশবাসী আমরা খুশি হব। স্বজনদের শেষ দাবি রাশিয়ায় বন্দী রহমত আলীকে জীবিত ফেরত আর হুমায়ুনের মরদেহ দেশে আনতে সরকারি উদ্যোগ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি আইনি প্রক্রিয়া মেনে হয়নি এবং এটি বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছুই না। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত শাকর আরজু রিপোর্টে। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন রাতে গ্রেফতার করা হয় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে। 8 জানুয়ারি তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ। আব্দুস সালামকে পাঠানো হয় কারাগারে। দেয়া হয় মানি লন্ডারিং সহ 7টি মামলা। দখল করা হয় 21 টেলিভিশন। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকেন 2.5 বছর। 11 বার জামিন চেয়েও জামিন পাননি আব্দুস সালাম। 21 টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন। সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন 21 টেলিভিশনটা হাসিনা তার মদতপুষ্ট লোকজন দ্বারা দখল করে নেন। 2017 সালে মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারিক আদালত। পরে এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট মামলাটি স্থগিত করে রুল জারি করেন। পরে মামলাটি বাতিল প্রশ্নে 7 বছর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছর 31 অক্টোবর রায় দেন হাইকোর্ট। রায়ে মামলাটি বাতিল করা হয়। আব্দুস সালাম বনাম রাষ্ট্র শিরোনামে প্রকাশিত 11 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে মামলার এফআইআরকে অভিযোগ হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। আর ফৌজদারি কার্যবিধির 196 ধারার বিধান অনুযায়ী এই মামলার ক্ষেত্রে অভিযোগ ছাড়া আদালত মামলা গ্রহণ করতে পারে না। কিন্তু এই মামলায় এফআইআরকে অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। ফলে এই ফৌজদারি মামলাটি আইনের যথাযথ পদ্ধতি অনুসরণ করে শুরু করা হয়নি। মামলাটা বাতিল করে দিয়েছেন কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। মামলাটি আদালতের বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছুই না বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মামলাটি হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে তা বাতিল করা হয়। লোয়ার কোর্টে মামলাটা দায়ের করা হয় তখন যথাযথ কর্তৃপক্ষের কাছে মামলাটা দায়ের করা হয়নি। মহামান্য আদালত মামলা বাতিল করেছিলেন এবং আজকে সেই মামলার রায় আমরা পেয়েছি, ন্যায় বিচার আমরা পেয়েছি। তারেক রহমান ও আব্দুস সালাম ছাড়াও মামলায় আরও 2 জন আসামি ছিলেন। সে সময়ের 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাতির ফারুকী খান ও চ্যানেলটির জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারোয়ার, তাদের বিরুদ্ধেও মামলা বাতিল করা হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ আহ্বান জানান তিনি। এদিকে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য খাতকে ঠিক করতে হলে সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বিগত সরকারের ফ্যাসিবাদী শাসনে মুখ থুবড়ে পড়েছিল দেশের স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে এইসব পরিকল্পনা বাস্তবায়ন করার আশ্বাস দেন খন্দকার মোশাররফ হোসেন। এই সরকারের উপরে এটা আমরা নির্ভর করছি যে তারা কি সিদ্ধান্ত নেয়, এবং এটা কিন্তু আমাদের প্রস্তাবনা। সরকার কিন্তু একটি কমিটি করেছে, এই স্বাস্থ্যসেবা সংস্কার কমিটি, তারাও প্রস্তাবনা দেবে এবং পাবলিকলি আমরা আশা করি সরকার সেটা ঘোষণা করবে। জনগণ যদি আমাদেরকে সরকারে পাঠায়, আমরা সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাবো। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দেয়া, তাই সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক প্রতিবাদ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে বিদায় নেয়া। এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে দাঁড়াবে এরকম করতে পারেননি, তাই ভয় পাওয়া স্বাভাবিক। তাড়াতাড়ি ভোট দিলে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সরকার চাইলে আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দিতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র বাড়ার আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র বক্তব্য রাজনীতির মাঠে ভিন্ন পরিবেশ সৃষ্টি করে। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। কেউ বলছেন যৌক্তিক সংস্কার করে নির্বাচন, কেউ বলছেন সংস্কারের আগে নির্বাচন নয়। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। নির্বাচন কমিশন বলছে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। কখন হতে পারে নির্বাচন, এমন প্রশ্নের উত্তরে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে পারে সরকার। অন্তত 6 মাসের মধ্যে তো সংস্কার কাজ শেষ করে ফেলা উচিত, তারপরে একটা ইলেকশনের রোডম্যাপ সরকার দিতে পারে ইচ্ছা করলে। রিফর্ম ছাড়া ইলেকশনে গেলেই 14, 18, 24-এর মতো ওই ইলেকশন হবে। অনেকটা একই সুরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সামগ্রিকভাবে অস্থিরতা বাড়বে। এটা আমরা যতদিন দেরি করব ততদিন মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা বিরাজ করবে, জনদুর্ভোগ বাড়বে। পতিত আওয়ামী লীগ দেশের সব খাতকে ধ্বংস করেছে মন্তব্য করে গুম খুনের দায়ে নির্বাচনের আগে দলটির বিচার দাবি করেন বিএনপি ও জামাতের এই দুই শীর্ষ নেতা। এই মানবতা বিরোধীর অপরাধে যারা অপরাধী তাদের সুবিচার করা উচিত, এবং সেটা বিফোর ইলেকশন। যে ইলেকশনের সাথে যে অর্গানগুলো ইনভলভ, ইলেকটোরাল প্রসেস, জুডিশিয়ারি, কিছু কনস্টিটিউশনের রিফর্ম প্রয়োজন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন, তাই না? এরকম 6-7টা রিফর্ম করেই কিন্তু ইলেকশনটাকে ভালো করা যায়। এই দেশের মানুষ কাদের বিরুদ্ধে আন্দোলন করেছে? গণ অভ্যুত্থান করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তো সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের মাটিতে এত তাড়াতাড়ি রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসবে, সেটা কি জনগণ স্বাগতম জানাবে? জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টিতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তারা। পতিত স্বৈরাচার বিদেশ থেকে ষড়যন্ত্র, উনি আবার ঢুকে পড়বেন, আবার এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ নিয়ে একটা ট্রাম্প কার্ডের খেলা, অরাজকতা তৈরি করে বোঝানোর একটা চেষ্টা যে না, এখানে ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগেরই আশা লাগবে, এই সরকার ভালো না। এই সিচুয়েশন তৈরি করার জন্য একটা লবি, একটা এজেন্সি কিন্তু এখানে এখনো ক্রিয়াশীল আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
পাচার হওয়া লুটের টাকা ফিরিয়ে আনতে এবার কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দেশটির হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে এ অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সময়ে দেশের লুটপাট হওয়া টাকার একটি বড় অংশ কানাডার আবাসন খাতে বিনিয়োগের নামে পাচার হয়েছে, যা বেগম পাড়া নামে পরিচিত। পাচার হওয়া টাকা ফেরাতে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতন্ত্রের পথে যাত্রায় কানাডার পূর্ণ সমর্থন আছে বলে জানান তিনি। আওয়ামী লীগের গুজব সেল খ্যাত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর কার্যালয় এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নথিপত্র সংগ্রহে মঙ্গলবার ধানমন্ডির দুটি ঠিকানায় গিয়ে কিছুই খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশনের একটি দল। তবে ডাচ বাংলা ও FIFC ব্যাংকে পাওয়া গেছে ৩৫ কোটি ২১ লাখ টাকার FTR। মেহেদী হাসানের রিপোর্ট। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI হল ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গবেষণা সেল। এর চেয়ারম্যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও ট্রাস্টি শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী। সরকারি অনুদানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের CSR এর টাকাও লোপাটের অভিযোগ উঠেছে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যা নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে দুদক। মঙ্গলবার ধানমন্ডির দুটি ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের খোঁজ করে দুদকের একটি টিম। বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে যেই সরকারি রাষ্ট্রীয় অর্থ ক্ষতি সাধন করেছেন, এই সংক্রান্ত একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযানে বের হই। তো ওনাদের অফিসের সন্ধানে আসি, যে অফিস থেকে কোনো রেকর্ডপত্র সংগ্রহ করে আমরা জাস্ট পর্যালোচনা করে দেখতে পারবো যে কী অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা ধানমন্ডির কয়েকটা লোকেশনে যাই, সেখানে এসে আসলে ওনাদের অফিসটা খুঁজে পাইনি, মানে পাওয়া যায়নি। হাজারো কোটি টাকা ব্যয়ে কি গবেষণা করত CRI, নাকি গবেষণার নামে লোপাট হয়েছে অর্থ, তাও খতিয়ে দেখছে দুদক। প্রতিষ্ঠানটির একাধিক ব্যাংক হিসাবেরও খোঁজ মিলেছে। অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার, সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সংগ্রহ হলে তারপরে আমরা যাচাই বাছাই করে কমিশন বরাবর একটা রিপোর্ট দাখিল করার চেষ্টা করব। এর আগে সম্প্রতি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পাশাপাশি CRI-এরও আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে বর্তমান সরকার। প্রাথমিকভাবে এই রেকর্ডপত্রগুলোই নিতে পারছি না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিজস্ব কয়েন ভোল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল অর্থ সম্পদ জমা রয়েছে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে লকারগুলো। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরীর লকার থেকে বিপুল বিদেশি মুদ্রা, স্বর্ণসহ অঢেল সম্পত্তির দলিল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইউরো পেয়েছি 55,000, ডলার পেয়েছি 1,69,300। এমন বাস্তবতায় গত 2 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা কর্মচারীদের অর্থ সম্পদের লকার ফ্রিজ করতে গভর্নরের বরাবর চিঠি পাঠায় দুদক। এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত করা হয়েছে বলে সন্দেহ সংস্থাটির। মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জনাব গোলাম মোহাম্মদ আলমগীর গত আয়ের উৎস বহির্ভূত 27,86,00,000 টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুজুকৃত মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের অভিযান, অনুসন্ধান, মামলা ও তদন্ত জোরদার করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের ৩৫ জেলার হাসপাতালে নেই আইসিইউ, বাকি ২৯ জেলায় যে কটা আছে দক্ষ জনবল সংকট, যন্ত্রপাতির অভাব, অপ্রতুল বাজেট আর রাজনৈতিক নিয়োগ তকবিরে আইসিইউ নিজেই যেন ধুঁকছে নানান জটিল রোগে। সারা দেশে হাসপাতালে আইসিইউ সেবা চালু করতে কমপক্ষে 10 বছর সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। মুশফিকা রাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। সারা বিশ্বে হাসপাতালগুলোই 10টা সাধারণ বেডের বিপরীতে থাকে একটা আইসিইউ বেড। সেখানে বাংলাদেশে 1,30,000 বেডের বিপরীতে আইসিইউ বেড থাকার কথা 13,000-এর মতো। সরকারি বেসরকারি মিলে সারা দেশে আছে প্রায় 2,500 আইসিইউ বেড, আর রাজধানীতে 2,32,00,000 মানুষের জন্য আইসিইউ বেড আছে 1250-এর মতো, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। খোদ রাজধানীতে যখন এই অবস্থা, তখন চোখ ফেরানো যাক বিভাগগুলোতে। 8 বিভাগের 64 জেলার মধ্যে 35 জেলার হাসপাতালেই নেই আইসিইউ, 29 জেলায় আইসিইউ আছে। ঢাকা বিভাগের 12 জেলার মধ্যে আইসিইউ আছে 7 জেলায়, এর মধ্যে জনবল ও যন্ত্রপাতির সংকটে চালু নেই অনেকগুলো। আইসিইউ আছে ঢাকা, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইলে, নেই মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, নরসিংদী ও মানিকগঞ্জে। আইসিইউ আছে কিন্তু চালু নেই। ঢাকা মেডিকেলেও পাই না, আমরা যারা গরিব তাদের অবস্থা খারাপ। 2 জন ডক্টরকে দিয়ে 24 ঘন্টা 30 দিন চালানো, এটা অমানবিক। ময়মনসিংহ বিভাগে সরকারি বেসরকারি মিলে আইসিইউ বেড 35টি, জনসংখ্যা 2 কোটি। এই হিসেবে প্রায় 6 লাখ মানুষের জন্য আইসিইউ বেড রয়েছে মাত্র 1টি। এই বিভাগের 4 জেলার মধ্যে জামালপুর, নেত্রকোনা, শেরপুর 3 জেলাতেই নেই আইসিইউ। জরুরি প্রয়োজনে মুমূর্ষ রোগীদের নিতে হয় ঢাকায়। রুগীগুলো এদিক সেদিক দৌড়াইতে হয়, যে মানে আমাদের একরকম রুগীর থেকে আমরাই আরো বড় রুগী হয়ে যাই। 35টি শয্যা হচ্ছে যারা আইসিইউতে ভর্তি হবেন তাদের জন্য। এর চেয়ে হাস্যকর বিষয় হতে পারে না। রাজশাহী বিভাগে 8 জেলা মিলে আইসিইউ বেড 94টি, তবে জনবল সংকটে বন্ধই রয়েছে 44টি। একটা আইসিইউ বেডের জন্য প্রতিদিন 1.5 থেকে 2 গুণ আবেদন পড়ে। এই বিভাগে রাজশাহী, বগুড়া, পাবনায় আইসিইউ থাকলেও নেই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নাটোরে। আশপাশের হাসপাতালগুলোতে আইসিইউ সেবাটা সুনিশ্চিত করলে আমাদের এই চাপটা কমে যাবে। রাত্রে ঘুমানো যাওয়ার আগে একবার না 10 বার চিন্তা করে রাত্রে আবার হার্ট অ্যাটাক হলে আমি কোথায় যাব, কি করব। সাপোর্টিভ জনবল না থাকার কারণে আমরা আইসিইউটা চালু করতে পারছি না। রংপুর বিভাগে 1.5 কোটি মানুষের জন্য রংপুর ও দিনাজপুরে সরকারি হাসপাতালে রয়েছে 20টি বেড। আইসিইউ না পাওয়ায় চরম দুর্ভোগে প্রতিদিন মারা যায় 4 থেকে 6 জন রোগী। যেভাবে রোগী আসে সেই তুলনায় বেড পাওয়া যাচ্ছে না। শুধু সিলেট শহরে সরকারি বেসরকারি মিলে আইসিইউ বেড রয়েছে 150, বাকি 3 জেলা মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জে নেই একটাও আইসিইউ। 4টা জেলা থেকে রোগী সরকারিভাবে ওই হাসপাতালে আসে, ফলে আইসিইউর উপর একটা বিরাট চাপ পড়ে। বরিশাল বিভাগে শুধু বরিশাল ও পটুয়াখালী জেলাতে আইসিইউ সুবিধা রয়েছে, বাকি 4 জেলা ভোলা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুরে কোনো আইসিইউ নেই। বরিশালে পাঠিয়ে দেওয়া হয়, তার জন্য আমাদের আর্থিকভাবে আমরা অনেক বিপদে পড়ে যাই। চট্টগ্রাম বিভাগে 11 জেলার মধ্যে 7 জেলায় আইসিইউ রয়েছে, 4 জেলায় নেই। যেসব জেলায় আইসিইউ আছে তার বেশিরভাগই আবার নষ্ট, চালু নেই বেশ কিছু। জীবনের শেষ সময়ে একটা লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে হয়তো তার জীবনের একটা শেষ চেষ্টা হিসেবে আমাদের চিকিৎসকরা করতে পারবে, এই সুযোগ যেন করা হয়। খুলনা বিভাগে আইসিইউ আছে খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায়, নেই সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে। এখানে আইসিইউ বেড রয়েছে 39টি। আইসিইউ বেডের সংখ্যা যদি জনসংখ্যা অনুপাত করেন নিঃসন্দেহে অনেক কম। অ্যানাস্থেসিয়ার জনবল সহ সিস্টার, ওয়ার্ড বয়, আয়া এগুলো সবই প্রয়োজন আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেন, সমন্বিত পরিকল্পনা না থাকায় স্বাস্থ্য খাতের আজ বেহাল দশা। স্বাস্থ্য অধিকারকে সংবিধানে নিশ্চয়তা দিয়ে একটি আইনি প্রোটেকশন বা আইনি প্রতিরক্ষা সুরক্ষা দেওয়া দরকার।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান সংকট নিরসনে জানান পরিকল্পনার কথা। আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাদ্দ বৃদ্ধি এবং এই যে নতুন ধরনের পরিকল্পনা, যেগুলো নাকি দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা, যেগুলোর আওতায় দেশের এই ধরনের নতুন রোগগুলো এবং নতুন সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা হবে, সেগুলোর জন্য কিন্তু বাজেট চাওয়া হবে। তার মতে সেবার মান বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি মেধার যোগ্যতাকে প্রাধান্য দেয়া হলে হয়তো উত্তরণ ঘটতে পারে বর্তমান পরিস্থিতির। আমাদের জোরটা দিতে হবে রিসোর্স অ্যালোকেশনে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। ট্রাম্পের অনেক সিদ্ধান্তে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। তবে এই অবস্থায় সুযোগ এসেছে বাংলাদেশের মতো উন্নত দেশগুলোর। এসব দেশ থেকে রপ্তানি বাড়ানোর পথ খুললেও ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন সুযোগ কাজে লাগানো বেশ কঠিন হবে জ্বালানি সংকটের কারণে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। চীন, কানাডা ও মেক্সিকোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় বিশ্বব্যাপী নড়েচড়ে বসেন ব্যবসায়ীরা। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনায় অনড় থাকলে উভয় দেশই পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়। এ অবস্থায় ট্রাম্প দেশ দুটিতে প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন। তবে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তাতে অনড় রয়েছেন। অতিরিক্ত শুল্ক আরোপের ঝুঁকিতে রয়েছে ভারতও। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে দেশটিতে পণ্য রপ্তানি বাড়ানোর। তবে কাজটি খুব সহজ নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। এবং যাদের সাথে আমেরিকা ট্রেড ব্যালেন্সের একটা বিরাট গ্যাপ আছে, তারা কিন্তু একটা চাপের মধ্যে পড়বে। আর এই চাপটা যখন আসে তখন আমাদের মতন দেশগুলা একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায়, সুযোগ সৃষ্টি হয়। অপরচুনিটি ইজ ওয়ান থিং, আর সেটাকে ক্যাশ করে জানা যাচ্ছে। ক্যাশ করতে গেলে বর্তমান সরকারকে ওইভাবে কিন্তু এগ্রেসিভলি চিন্তা করতে হবে যে। আর আমলাতান্ত্রিক জটিলতাকে সুযোগের বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প আসার পরে আমরা দেখলাম যে চায়নার উপরে যে 10% অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা বলেছে সেটা কিন্তু থেকে যাচ্ছে। চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ মেয়াদে তারা বাণিজ্য সংঘাতে যুক্ত হচ্ছেন। বিশ্বব্যাপী বাণিজ্য এবং অর্থনৈতিক বড় অনিশ্চয়তা থাকা মানে বাংলাদেশের মতো দেশগুলোর যে খুব সুবিধা করতে পারবে তাও কিন্তু না। বাংলাদেশ তখনই সুবিধা নিতে পারবে যদি আমরা এরকম বিনিয়োগ অন্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসতে পারি। তাদের মতে যুক্তরাষ্ট্রে রপ্তানি সুবিধা পেতে হলে বাংলাদেশকে এগোতে হবে সুপরিকল্পিতভাবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আগামী 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুইত চৌধুরী জানিয়েছেন বুধবার 100 সুপারিশ সহ জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 6 মাসে সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। গেল 3 মাসে মূল্যস্ফীতি 10 থেকে 11% মধ্যে রয়েছে। সবচেয়ে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, যা কমাতে প্রতিনিয়তই বেগ পেতে হচ্ছে সরকারকে। অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়েছে সচিবালয়ে। পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন সাংবাদিকদের জানান আগামী 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। আর 2-3 মাস অপেক্ষা করে যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। সভায় চাল, ডাল, সার সহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো না। একটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাগু করে যথাসম্ভব। তারপর ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয়ে যায়। এদিকে বুধবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট। কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী জানান জনগণের আশার প্রতিফলন হবে তাদের সুপারিশে। দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। 100টার বেশি সুপারিশ আছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর স্কুল ছাত্রী সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ হয় 11 বছরের কিশোরী আরাবে ইসলাম সুবা। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। রোববার রাজধানীর আদাবত থেকে মমিন নামে এক কিশোরের হাত ধরে উধাও হয় 11 বছরের সুবা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মঙ্গলবার তাকে উদ্ধার করা হয় নওগাঁর মধ্যপাড়া গ্রাম থেকে। এরপর তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সিসিটিভিতে দেখা যায় আরাবে ইসলাম সুবাকে। সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া ছিলেন আরেকজন। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। সম্প্রতি জাতীয় ক্যান্সার হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য সম্প্রতি পরিবার নিয়ে বরিশাল থেকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়র বাসায় ওঠেন সুবার বাবা। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। আমি ওর ট্রিটমেন্টের জন্য 2 মাস ইউনাইটেডে ছিল। আমি ইউনাইটেড থেকে বরিশালে নিয়ে গেছি। গত পরশু দিন নিয়ে আসছি ঢাকায়। রোববার সন্ধ্যা 6টায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। বরিশালের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুবা। ওদের দুইজনের সঙ্গে আমার বাইক না পিছনে টোকিও স্কয়ারের ভিতরে, তখন দেখছি যে 2টা ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে। ওরা পাশ দিয়ে হাইটে একবার যাওয়া ছিল, তারপর আবার ওরা সামনে দাঁড়াইছে, আবার ওইখানে বসে কথা বলছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। মেয়ের সন্ধান চেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন বাবা। এর পরপরই তৎপর হয় পুলিশ। থানা পুলিশের পাশাপাশি এখানে ডিবি পুলিশ কাজ করছে, সেই সাথে র্যাবও কাজ করছে। তো আমরা সেই নিখোঁজ যে শিশুটি কিংবা তরুণীটিকে আমরা উদ্ধারে তৎপর রয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় 2-1টি লোকেশনও তার ফাইন্ড আউট করে আমরা অভিযান পরিচালনা করেছি। সুবার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকে। সেখানে মেয়েকে ফিরে পেতে আকুতি জানান বাবা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বেসরকারি পাঠাগার ঘিরে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি জানান, যেখানে পাঠাগারের কোনো অস্তিত্ব নেই সেখানে 7 থেকে 8 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরে প্রেস কনফারেন্সে সব কথা বলেন তিনি। আগামী অর্থ বছরের আগে এ বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে ভুয়া পাঠাগারের বিরুদ্ধে ব্যবস্থা সহ তা বাতিল করা হবে। আর্থিক বরাদ্দ বাড়ানো হবে প্রকৃত পাঠাগারে। পাবলিক লাইব্রেরি সব বই বুক করার বিষয়ে আলোচনা হচ্ছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বিভিন্ন জেলায় লাইব্রেরিগুলো ব্যবহার উপযোগী করছে সরকার। এবার অমর 21 বইমেলার খবর। দর্শক, বইমেলার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী তানজিলা তাসনিমের কাছে। তানজিলা, মেলায় পাঠক সমাগম কেমন, সেখানকার কি অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ সাব্বির। আমি বইমেলার এখানে 2025-এর বইমেলা প্রাঙ্গণ থেকে বলছি। এখানে আজ মেলার 4র্থ দিন। এখানে মেলার পাঠক সমাগম আসলে দেখতে পাচ্ছি চারিদিক থেকে অনেক দর্শনার্থীরা ভিড় করছেন, বিভিন্ন স্টলে যাচ্ছেন। তারা আসলে নতুন নতুন বই যেগুলো সেগুলো দেখছেন, নতুন নতুন বই তারা খুঁজে দেখছেন এবং পড়ার চেষ্টা করছেন। বইমেলা আসলে আমাদের একটি ঐতিহ্যের ধারক এবং বাহক। আমাদের ভাষার মাসে ফেব্রুয়ারিতে প্রতি বছরই বইমেলার আয়োজন করা হয়, কিন্তু এবছরের বইমেলাটি যে কোনোবারের বইমেলার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। বাংলা একাডেমি থেকে যেটি জানিয়েছে যে এই বইমেলার যে মূল থিমটি ছিল সেই থিমটি হলো জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করে। জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে উৎসর্গ করে এই বইমেলার জন্য আবার 3টি রঙও নির্ধারণ করা হয়েছে। চারিদিকে দেখলে 3টি রঙের আধিক্য দেখা যাচ্ছে। সেগুলো হলো
লাল, কালো এবং সাদা আমাদের বিপ্লবের রং, আমাদের শোকের রং এবং দেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেটি বলে জানাচ্ছেন বাংলা একাডেমি। এবং এই বছরের বইমেলায় কিন্তু আরও নতুন যে ব্যাপারটি ঘটেছে সেটি হলো নতুন আরও 100টি প্রকাশনী এখানে স্টল দিতে এসেছেন। অর্থাৎ এখানে মোট 1057টি স্টল আসছে এবং আমাদের যে 157টি স্টলের মধ্যে শিশুদের জন্য কিন্তু আলাদা আলাদা বইয়ের ব্যবস্থা করা হয়েছে। বইমেলা তো কোনো নির্দিষ্ট একটি বয়স শ্রেণীর মধ্যে নেই বলে জানাচ্ছেন এখানে বিভিন্ন স্টল কর্মীরা। তারা জানাচ্ছেন যে শিশুরাও এখানে আসছে, বই দেখছে। আর এই বইমেলার সব থেকে অন্যরকম যে ব্যাপারটি চোখে পড়ছে সেটি হলো এই বইমেলাতে নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছে। এখানে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী যেসব সদস্যরা রয়েছেন তারা এই সম্পূর্ণ নিরাপত্তার ব্যাপারটিতে খেয়াল রেখেছেন। চারিদিকে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং হইহট্টগোল ব্যতীত যেন সকল দর্শনার্থীরা এখানে আসতে পারেন, সকলে ভিড় সেটা দেখতে পারেন, বিভিন্ন ধরনের বইগুলো ছুঁয়ে দেখতে পারেন, নতুন বই কিনতে পারেন, সেই ব্যাপারটি নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। এবং আশেপাশে যেসব তানজিলা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী তানজিলা যুক্ত হয়েছিলেন। বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আম জনতা দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। এ সময় দ্রুত আগের বিমান ভাড়ায় ফেরার আহ্বান জানান আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, আপ ডাউন টিকিট 1,90,000 টাকা ছাড়িয়ে 2 লাখে গিয়ে ঠেকেছে। এতে মামলাসহ নানা জটিলতায় লাখ লাখ প্রবাসী বছরের পর বছর দেশে আসতে পারে নাই। গণঅভ্যুত্থানের পর সে সুযোগ সৃষ্টি হলেও বিমান ভাড়ার কারণে তারা আসতে পারছে না। এদিকে সরকারি এয়ারলাইন্সের টিকিট সব আগে থেকে বুক রেখে বেসরকারি এয়ারলাইন্সে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন দলের দপ্তর সমন্বয়ক। চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সিরাজগঞ্জে অনশন শুরু করেছেন মিল্ক ভিটার শ্রমিকরা। সকাল থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে মিল্ক ভিটার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকরা কাফনের কাপড় পরে অনশন করছেন। শ্রমিক নেতারা জানান, দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। গত অগাস্টে কর্তৃপক্ষ 9 দিন সময় নিয়ে তা বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত। এছাড়া ঈদ বা অসুস্থ হলেও ছুটি মেলে না, কাটা হয় মজুরি। এ সময় দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আগামীতে মিল্ক ভিটাকে বয়কটের ঘোষণা দিয়েছেন কর্মরত 2 শতাধিক শ্রমিক। মিল্ক ভিটার কর্মকর্তা জানান, শ্রমিকদের দাবির বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবার বাণিজ্য সংবাদ। শুরু হলো ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো আকিস টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং এর দ্বিতীয় সিজন। সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরা হয়। ফুড প্লেটিংকে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশে পরিচিত করা এবং লোকাল ট্যালেন্টদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ করে দেয়াই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। এবারে সিজনের প্রথম পুরস্কার জয়ী পাবেন 10 লাখ টাকা পুরস্কার। এছাড়াও প্রথম রানার্স আপ 5 লাখ টাকা এবং দ্বিতীয় রানার্স আপ পাবেন 3 লাখ টাকা পুরস্কার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিস বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান সহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। হত্যা ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফ জয়ী ফুটবলার সুমাইয়া। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি। ফুটবলার ও কোচের দ্বন্দ্ব বাংলাদেশের বর্তমান ক্রীড়াঙ্গনের আলোচিত ইস্যু। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে না চাওয়ার কথা জানিয়ে অবসরে হুমকি দিয়েছেন সাফ জয়ী ফুটবলারদের বড় একটি অংশ। বিপরীতে তাদের বাদ দিয়েই কোচিং করানোর পাল্টা হুমকি দেন কোচ বাটলার। এরই মাঝে সাফ জয়ী তারকা সুমাইয়া অনলাইনে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তিনি জানান, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়। তিনি লিখেছেন, বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে লড়াই করে ফুটবলার হয়ে ওঠার, বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণের কথা, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন হতে বসেছে বলে অভিযোগ তার। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানব পাচারের নির্মম বলি গ্রামের বেকার যুবকরা, দালাল চক্রের খপ্পরে মৃত্যুযাত্রা। তারেক রহমান আব্দুস সালামের রাষ্ট্রদ্রোহ মামলার রায় প্রকাশ, বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার হাইকোর্টের পর্যবেক্ষণ।
নির্বাচন নিয়ে ধোঁয়াশা নয় বলছে বিএনপি, রোড ম্যাপের পক্ষে জামায়াত। আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর দপ্তরের সন্ধান পাচ্ছে না দুদক, নথিপত্র গায়েবের শঙ্কা। ৩৫ জেলায় নেই কোনো আইসিইউ, যন্ত্রপাতি ও জনবল সংকটে বেহাল দশা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায়। দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।